দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় বুক জ্বালাপোড়া, সমস্যা ও করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ, প্রাক্তন বিভাগীয় প্রধান, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং প্রাক্তন পরিচালক, জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। স্যার, যে বিষয়ে কথা বলবো বুক জ্বালাপোড়া নিয়ে, এবং জীবনে এক না এক সময় কারো না কারো বুক জ্বালাপোড়া হয়েই থাকে। কি কারণে আসলে বুক জ্বালাপোড়া করে থাকে এই বিষয়ে একটু শুরু করতে চাচ্ছি, কেন হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। আপনি সঠিকই বলেছেন যে বুক জ্বালাপোড়া এই সমস্যা কিন্তু অত্যন্ত কমন। সব মানুষেরই যে কোনো বয়সে জীবনে কোনো না কোনো সময় এই সমস্যা হয়ে থাকে। তো এটা বুক জ্বালাপোড়া কিছুটা আসলে ধরেন আমরা আমাদের ভাষায় বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটা স্টমাকের কোনো কন্টেন্ট, পার্টিকুলারলি স্টমাকে যে অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কোনো কারণে যদি উপরের দিকে আসে, উল্টা দিকে আসে, সে যদি খাদ্য নালীতে, যেটা আমরা ইসোফেগাস বলি, এখানে আসে, তখনই কিন্তু বুক জ্বালাপোড়াটা হয়। এটা অলমোস্ট সিনোনিমাস, বুক জ্বালাপোড়ার সাথে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স সিনোনিমাস। তাছাড়াও যে কারণে হয়ে থাকে, এগুলো ধরেন হার্টের রোগ যে হয়, সেটাও কিন্তু বুক জ্বালাপোড়া নিয়ে আসতে পারে। অনেক সময় হার্টের রোগও নাই, রিফ্লাক্সও নাই, তারপর বুক জ্বালাপোড়া নিয়ে আসতে পারে। এগুলো আমরা বলি ফাংশনাল হার্ট বার্ন, সেরকম একটা সমস্যা নিয়ে আসতে পারে। কিছু কিছু ওষুধ আছে এসবের কারণে হয়। অনেক সময় ধরেন মানুষের অন্য কোনো কিছু ছাড়াও এই যে বুকের মধ্যে আমার হাড় থাকে, মাংস থাকে, এগুলোর কোনো কারণেও কিন্তু এই জ্বালাপোড়াগুলো হতে পারে। তবে আমরা বলবো যে কমনলি বুক জ্বালাপোড়া নিয়ে যেন আমাদের কাছে আসে, আমরা দুইটা রোগ সবার আগে চিন্তা করি। একটা হলো রিফ্লাক্স ডিজিজ, আর একটা হলো হার্টের কোনো সমস্যা কিনা। যেমনটা বললেন, হয় রিফ্লাক্স ডিজিজ হতে পারে অথবা হার্ট ডিজিজ হতে পারে। কি করে আসলে বুঝবো যেটা হার্টের জন্য বুক জ্বালাপোড়া করছে নাকি কোনো রিফ্লাক্স ডিজিজ বা অন্য কারণে বুক জ্বালাপোড়া করছে? এই দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে ডেফিনেটলি হার্টের রোগটা কিন্তু অনেক বেশি মারাত্মক, এবং এটাতে কিন্তু ইমিডিয়েটলি লাইফ রিস্ক আছে। যে কারণে আমরা কিন্তু প্রথমে রোগীটাকে যখন আসে, কিছু কিছু ফ্যাক্টরে যখন আমরা পাই, তখন কিন্তু আমরা হার্টের রোগটাকে চিন্তা করি। তার মধ্যে একটা ধরেন একটা বয়সের একটা বিষয় আছে, কারো যদি ওবেসিটি থাকে, কারো যদি ব্লাড প্রেশার থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, সে যদি স্মোকার হয়, তার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু আমরা এই হার্ট বার্নটা অনেক সময় প্রথমে আমরা এক্সক্লুড করার চেষ্টা করি, প্রথম বোঝার চেষ্টা করি যে এটা হার্টের রোগ কিনা। আবার এখানে যখন পেইন যে হয় বা বার্নিংটা হয়, এটা কিন্তু স্পেশালি কিছু কিছু পয়েন্ট দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। হার্টের রোগ যখন হয়, তখন যখন বুক জ্বালাপোড়া, সে কিন্তু নর্মালি এসে বলবে যে সে তার হাত দুটো বন্ধ করে সে এই স্টারনামের উপরে, বা আমরা যেটা ব্রেস্ট বোন বলি, মাঝখানে হাতটা রেখে মুষ্টিবদ্ধ হাত সে রাখবে এবং বলবে যে আমার এখানে চাপ লাগতেছে, আমি শ্বাস নিতে পারছি না, সাথে শরীর ঘামতে পারে, তার ভয় লাগতে পারে, এরকম একটা ফিলিংস হয়। আর যদি রিফ্লাক্স ডিজিজ হয়, তখন কিন্তু লোকজনের হাতটা ওপেন থাকে, হাতটা পেটের উপরে হাত দিয়ে এরকম ওয়েব করবে, হাতটা এরকম করবে যে আমার বুক জ্বলে যাচ্ছে, গলা জ্বলে যাচ্ছে, এরকম করে। তাহলে এগুলো একটা মানে কিছু ধরেন আমরা আইডেন্টিফাই করে বা ডিফারেন্সিয়েট বলতে পারি আসলে যখন হচ্ছে যদি হার্টের ডিজিজ হয়ে থাকে, সেক্ষেত্রে সেন্ট্রাল একটা শার্প চেস্ট পেন যেটা হয় সেটা অনুভব করা যায়। আর যদি অন্যান্য কোনো কারণ হয়ে থাকে, তাহলে সেই মানে শার্প চেস্ট পেনটা হয়তো নাও হতে পারে। স্যার, একটু জানতে চাচ্ছিলাম, বুক জ্বালাপোড়ার অন্যতম কারণ বললেন গ্যাস্ট্রিকের যে ডিজিজগুলো রয়েছে, বা গ্যাস্ট্রিক বা যে আমরা জানি আমাদের পেটে অনেক ধরনের অ্যাসিড রয়েছে, সেগুলোর যদি সিক্রেশন বেশি হয় সেক্ষেত্রে হয়ে থাকে। এই সিক্রেশনগুলো কখন আসলে বেশি হয়? না, এটা দেখেন স্টমাকে কিন্তু নর্মালি অ্যাসিড সিক্রেশন হয়ই, এবং এটা সবচেয়ে বেশি হয় খাওয়ার পরে, ইমিডিয়েট পরে। তাহলে এটা একটা বিষয়। আর নর্মালি কিন্তু অ্যাসিড আমাদের স্টমাকে কিছু না কিছু থাকি, কিন্তু যেটা মানে বিষয় হলো যে এই অ্যাসিডগুলো কিন্তু একমুখী চলাচল করে, স্টমাক থেকে নিচের দিকে যায়, ডিউডিনামে যায়, ক্ষুদ্রান্তে যায়। এগুলো কিন্তু কোনো সময় উল্টা দিকে কিন্তু আসে না। তো কোনো এই যে আমাদের খাদ্যনালী, তারপরে স্টমাকে দুইটার মাঝখানে একটা বাল্ব আছে, এটা দরজা আছে, এবং দরজাটা কিন্তু এটা দরজা দিয়ে একমুখী যেতে পারে, মানে খাদ্যনালী থেকে স্টমাকে যেতে পারে, কিন্তু স্টমাক থেকে আর উল্টা দিকে খাদ্যনালীতে আসতে পারে না। কিন্তু সেই দরজা বা বাল্বটা যদি কোনো কারণে ইনএফেক্টিভ হয়, সঠিকভাবে কাজ করতে না পারে, তখন কিন্তু স্টমাকের এই অ্যাসিড,
অ্যাসিড ছাড়া স্টমাকে আর অনেক কিছু থাকে, খাবার দাবার থাকে, আমাদের ডাইজেস্টিভ জুসগুলো থাকে, স্টমাকের নিচে যেমন ধরেন ডিডোনামে বাইল থাকে, পিত্ত থাকে, এগুলো কিন্তু অনেক সময় উপরের দিকে চলে আসে, আসলে তো অনেক সিমটমটা হয়। আচ্ছা স্যার, খুবই সাধারণ একটা ফেনোমেনা যদি বলি, তা হচ্ছে যখন হচ্ছে এরকম গ্যাস্ট্রিকের সিক্রেশন হয় বা গ্যাস্ট্রিকের অনুভূতি কেউ করে থাকে, অনেকেই বলে থাকে কিন্তু যে আমার কান সহ জ্বালাপোড়া করছে, ঢেকুর আসছে বারবার, সেই ঢেকুরটা ঝাল ঢেকুর এবং এমনভাবে আসছে যে কান নাক থেকে হচ্ছে মনে হচ্ছে যে আগুন বের হচ্ছে। আসলে বিষয়টা কি হয়ে থাকে? এটা দেখেন, এটা যদি স্টমাকের বা গ্যাস্ট্রিক বলেন বা আমরা রিফ্লেক্স যাই বলি না কেন, এগুলো সিমটম সাধারণত বুকে বা পেটে হয়। এই যে অনেক সময় আমাদের কাছে রোগীরা এসে বললে মাথা গরম হয়ে থাকে, কান দিয়ে গরম ধোয়া বেরোচ্ছে, কান মাথা জ্বালা পোড়া করছে, শরীর জ্বালা পোড়া করছে, এগুলো কিন্তু অ্যাসিড রিলেটেড কোনো রোগের সিমটম না। এগুলো আমরা মোস্টলি মনে করি যে এগুলা কিছুটা মানসিক রোগের সিমটম। সুতরাং কোনো রোগী যদি সে বলে আমার কান জ্বালা পোড়া করে, কান দিয়ে গরম ধোয়া বেরোচ্ছে, মাথা দিয়ে গরম ধোয়া বেরোচ্ছে, আমরা কিন্তু কোনো সময় মনে করি ঢেকুরটার ব্যাপারে জানতে চাচ্ছি। ঢেকুরটা তো আপনার স্টমাক বা এর কাছাকাছি যে অর্গানগুলো আছে এগুলোর কোনো প্রবলেম হলেই সাধারণত হয়। ঢেকুর কিন্তু স্টমাকের যে কোনো রোগের কারণে হতে পারে। স্টমাকের রোগের বাইরেও, স্টমাকের বাইরে ধরেন প্যানক্রিয়াস আছে, গলব্লাডার আছে, লিভার আছে, এগুলোর কারণে হতে পারে, আপনার ওষুধের কারণে হতে পারে, ওষুধের কারণে হতে পারে, অনেক কারণে হতে পারে। স্যার, বুক জ্বালাপোড়া নিয়ে আমার আরো অনেক প্রশ্ন আছে, ফিরবো একটি বিরতির পরে। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। কথা বলছি বুক জ্বালাপোড়া নিয়ে। স্যার, আমরা আলোচনা করছিলাম বুক জ্বালাপোড়ার নানান রকম যে কারণগুলো রয়েছে। এখন একটু জানতে চাই, যখনই হচ্ছে বুক জ্বালাপোড়া করে বা নর্মাল সাধারণ ভাষায় যদি বলি গ্যাস্ট্রিকের সমস্যা যেটাকে আমরা বলে থাকি, সেটা যদি হয় সচরাচর আমরা কিছু অ্যান্টি গ্যাস্ট্রিকের ওষুধ যেগুলো রয়েছে সেগুলো খেয়ে থাকি, এবং অনেকেই জানি না যে এটার মধ্যে অনেক ধরনের শ্রেণী বিভাগ রয়েছে, অনেক ধরনের ওষুধ রয়েছে, কোনটা কোন ক্ষেত্রে আসলে খেতে হবে, একটু আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের ফার্মা মার্কেটে দেখবেন যে অনেক গ্যাস্ট্রিকের বা এই জাতীয় রোগের জন্য অনেকগুলো ওষুধ আছে, অনেক ব্র্যান্ডের ওষুধ আছে। এগুলো কিন্তু এক একটা এক এক রকম, এক একটা কার্যকারিতা এক এক রকম। হইলো ক্লাস ওয়াইজ যদি বলি, আমরা কমনলি যেটা সবচেয়ে পপুলার ওষুধ, এটা হলো প্রোটন পাম্প ইনহিবিটর বলি আমরা, যেগুলো ধরেন বাজারে ওমিপ্রাজল, এসিমিপ্রাজল, রেবিপ্রাজল, এইসব নাম, ল্যান্সোপ্রাজল, এইসব নামে পাওয়া যায়। তো আমরা চিকিৎসক হিসেবে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে আমরা বলি যে এই যে মলিকুলগুলো আছে, যদিও ডিফারেন্ট মলিকুল, কিন্তু এগুলোর কাজে কিন্তু খুব একটা ডিফারেন্স নাই। আমরা আসলে আমাদের ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই কিন্তু আমরা ওষুধগুলো এক একজনে একটা ব্র্যান্ড ইউজ করে। দেখবেন একজন চিকিৎসক হয়তো সে একটা ব্র্যান্ডের রেবিপ্রাজল লিখেছে, আরেকজন হয়তো সেম রোগের কারণে হয়তো ইসিমিপ্রাজল লিখেছে। এটা কিন্তু ব্যক্তিগত চয়েস, কিন্তু এটাতে ধরেন সাইন্টিফিক্যালি খুব একটা ডিফারেন্স কিন্তু নাই। এমন কোনো ডিফারেন্স নাই যে এই ডিফারেন্সটার কারণে আমি এই ওষুধটা ইউজ করি। আমি মনে করি, আমার কাছে মনে হয় যে ডোজ শিডিউলটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই প্রশ্নটি আমার জানার ছিল। এই গ্রুপের ড্রাগগুলো আগে যেটা প্রথম দিকে যে ড্রাগগুলো আসছিল, এগুলো ম্যাক্সিমাম ড্রাগগুলো ছিল ডেইলি 2 বার খাওয়া লাগতো। এখন যে ড্রাগগুলো আমি বললাম, ইসিমিপ্রাজল বলেন বা রেবিপ্রাজল বলেন, এগুলো কিন্তু সিঙ্গেল ডোজে হয়। এবং আগের ওষুধগুলো কিন্তু খাবারের সাথে একটা সম্পর্ক ছিল যে এটা খালি পেটে খাওয়া লাগবে। এখন যে ওষুধগুলো আসছে এগুলো অনেকগুলোই আছে যেগুলো খাবারের সাথে খুব একটা সম্পর্ক নাই। তো সব মিলে আমরা ধরেন সিঙ্গেল ডোজ যদি হয়, খাবারের সাথে যদি খুব একটা মিলাতে না হয়, তাহলে আমরা এই ওষুধগুলো ডেফিনেটলি প্রেফার বেশি করে থাকি। এগুলোর ধরেন কস্টও কিন্তু অলমোস্ট সেম। তো সব মিলে আমরা ওইসব কারণে এক একজন এক একটা মলিকুল পছন্দ করে, কিন্তু সাইন্টিফিক্যালি খুব একটা ডিফারেন্স কিন্তু নাই। স্যার, দীর্ঘদিন যাবত হচ্ছে যদি কারো বুক জ্বালার সমস্যা বা গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে থাকে, সে হচ্ছে কতদিন যাবত এই ওষুধগুলো আসলে কন্টিনিউ করবে? জান প্রত্যেকটা ওষুধেরই তো একটা টাইমিং আছে বা সময়সীমা আছে, কতদিন পর্যন্ত খাওয়া যায়? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা মনে করি, কারণ এই ওষুধগুলো যারা খায়, আমরা আমাদের সমাজে দেখি, ইভেন আমাদের সমাজের বাইরেও পাশ্চাত্য দেশেও কিন্তু এগুলা ওটিসি হিসাবে পাওয়া যায়। মানে আপনি কাউন্টারতে কিনতে পারবেন, প্রেসক্রিপশন লাগে না, যে কারণে ওদের দেশেও কিন্তু এই ওষুধগুলো যারা খায়, অনেকে আছে যে মাসের পর মাস, বছরের পর বছর খাচ্ছে, অভ্যাস হয়ে গেছে এবং খাচ্ছে যে এটা কিন্তু কোনো কারণ ছাড়াই, জেনুইন কোনো ইন্ডিকেশন বলি আমরা, ইন্ডিকেশন মানে কোনো কারণ ছাড়াই খাচ্ছে। এটা খাওয়া কিন্তু মোটেই জাস্টিফাইড না। যদি কারো রিফ্লুয়েন্স ডিজিজ থাকে, নর্মালি আমরা যে কোনো এই ব্র্যান্ডের যে কোনো একটা ওষুধ দেই, এবং এটা সাধারণত ধরেন 4 থেকে 8 সপ্তাহ 12 সপ্তাহ এরকম দিই, তাতে কিন্তু অধিকাংশ রোগীর কাজ হয়ে যায়। যাদের কাজ হয় না এবং রোগটাও যদি রিফ্লুয়েন্স ডিজিজ হয়, সেক্ষেত্রে আমরা ডোজটা চেঞ্জ করি না, সময় ডোজটা ডাবল করি অথবা ব্র্যান্ডটা চেঞ্জ করি, সাথে হয়তো অন্য একটা ওষুধ দিই, দিয়ে চেষ্টা করি। তো ওইভাবেই কিন্তু চিকিৎসাগুলো হয়, কিন্তু কোনোভাবেই ধরেন একদম সারা বছর পর বছর এই ওষুধটা খাইতে হবে এরকম ঘটনা কিন্তু
হচ্ছে মানে যদি হয়ে থাকে যে যেমন বললেন যে অনেকে হচ্ছে কোনো কারণ ছাড়াই কিন্তু হচ্ছে ওষুধটা দীর্ঘদিন সময় ধরে খেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আসলে কি হতে পারে? এটা আমরা বলবো যে এটা কোনো অবস্থায় দীর্ঘমেয়াদী এই ওষুধটা খাওয়া জাস্টিফাইড না, উচিত না। কোনো চিকিৎসক, আমি বলবো যে চিকিৎসক হলে হবে না, যে চিকিৎসক এই ওষুধগুলো সম্পর্কে ব্যবহার সম্পর্কে ভালো জানে সে যদি প্রেসক্রাইব করে থাকে তাইলে খাওয়া যেতে পারে, নাহলে কিন্তু না খাওয়া উচিত। দীর্ঘদিন এই ওষুধগুলো খাওয়ার কারণে কিন্তু নানান রকম জটিলতা হতে পারে, এবং এটা কিন্তু এটার এগেইনস্টে দীর্ঘদিন খাওয়ার বিরুদ্ধে কিন্তু রেড লাইট দেওয়া আছে, রেড সিগন্যাল দেওয়া আছে। তার মানে দীর্ঘদিন যদি কেউ ওষুধগুলো খায় তার কিন্তু শরীরে বিভিন্ন অর্গানে, শুধু যে আপনার পরিপাকতন্ত্রে তা না, কিন্তু পরিপাকতন্ত্র ধরেন লিভার বলেন, কিডনি বলেন, আমাদের মাসকুলোস্কেলিটাল বলেন, নার্ভাস সিস্টেম বলেন, সব জায়গাতে কিন্তু সমস্যা হতে পারে। তাছাড়া তো আমাদের বডিতে অনেক নরমাল ফ্লোরাও রয়েছে, সেগুলো কিন্তু হচ্ছে এটা নষ্ট করে দিতে পারে। যেগুলো ভালো ব্যাকটেরিয়া, ভালো কাজ করে, সেটাও কিন্তু ইনহিবিট করে দিতে পারে, যদি আমি ভুল না বলে থাকি। আচ্ছা স্যার, এখন হচ্ছে একটু জানতে চাচ্ছি, যদি হচ্ছে এরকম ওষুধের ব্যতীত ওষুধ ছাড়া হচ্ছে আর কি উপায় আছে এই গ্যাস্ট্রিকের বা বুক জ্বালাপোড়া কমানোর? বুক জ্বালাপোড়া চিকিৎসা কিন্তু আমরা প্রথমেই ওষুধের কথা বলি না, আমরা প্রথম বলি লাইফস্টাইল চেঞ্জ বা ডায়েটারি মডিফিকেশনের কথা বলি। ডায়েটারি চেঞ্জের মধ্যে প্রথম যেটা হলো যে কারো যদি ওজন বেশি থাকে তার ওজনটা কিন্তু কমায় সে স্ট্যান্ডার্ড ওয়েট আসতে হবে। ওজন কমানো হলো এটার প্রথম ধাপ। সেকেন্ড হলো এমন কোনো খাবার যে খাবারগুলোতে রিফ্লাক্স ডিজিজটা হইতে পারে, যেমন ধরেন রিচ ফুড, ফাস্ট ফুড, ফ্রাইড ফুড, জাঙ্ক ফুড, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, এইসব খাবারে কিন্তু এই গলবক জ্বালাপোড়াটা শুরু হইতে পারে। আমরা এই খাবারগুলোকে বাদ দিতে বলি বা লিমিট করতে বলি। 3 নম্বর হলো যে এটা ভরা পেটের সাথে আপনি যদি ফুল স্টমাক খান তাহলে কিন্তু রিফ্লাক্স আপনার শুরু হতে পারে। সুতরাং আমরা সবাইকে বলে দিই যে এই রোগ থাকুক না থাকুক, নর্মাল মানুষের কিন্তু কোনোভাবে ফুল স্টমাক খাওয়া উচিত, ভুরি ভোজ করা উচিত না। স্টমাকের 1/3 ফাঁকা থাকা উচিত, এটা আমাদের মুসলমানদের কিন্তু হাদিসও আছে। এটা হলো একটা। সেকেন্ড হলো যে খাওয়ার সাথে পানি খাওয়া যাবে না। পানিটা আপনার 1/3 স্টমাক খালি রেখে খাবেন, এবং খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে আপনি পানি খাবেন। এবং খাওয়ার সাথে শোয়া যাবে না, শুইতে হবে। খাওয়ার, এই যে বললাম বারবারই বলছি যে খাবার খাইতে হবে, স্টমাকের 1/3 ফাঁকা থাকতে হবে, এবং শুবেন হলো খাওয়ার 3 ঘন্টা পরে। সুতরাং এই জিনিসগুলো প্রথমে আপনাকে মানতে হবে। ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশনটা হলো 1 নম্বর। এইগুলো যখন কাজ করবে না তখন আমরা ওষুধের দিকে যাই। বুঝতে হবে আসলে যে আমার রোগটা কি, তারপর হচ্ছে আমি নির্ণয় করব যে আমি কোন ওষুধটা খাবো, সিরাপটা খাবো নাকি হচ্ছে গিয়ে পিপিআই এর দিকে যাব। স্যার এই বিষয়ে আরো আলোচনা করব, সময় হচ্ছে আরেকটি বিরতির পর আবার ফিরছি আলোচনা। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেড। স্যার, আমরা একটু আগেই কথা বলছিলাম ভুঁড়ি ভোজ নিয়ে। আপনি বলছিলেন যে আমাদের দেশে আসলে এই যে ভুঁড়ি ভোজ করার একটা ব্যাপার আছে, তার সাথে আরেকটা বিষয় আছে। ভুঁড়ি ভোজ করার পরে এই যে কোল্ড ড্রিঙ্কস কিছু রয়েছে, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এইগুলো খাওয়ারও কিন্তু একটা নিয়ম আছে যে এটা খেলে হয়তো গ্যাস্ট্রিকের প্রবলেমটা হবে না। এটা কতটুকু বিজ্ঞানসম্মত? না, এটা প্রথম কথা হলো যে কোল্ড ড্রিঙ্কস খেলে গ্যাস্ট্রিকের রোগ হবে না, এই কথাটা মোটেই বৈজ্ঞানিকভাবে সত্য নয়। সুতরাং কেউ যদি মনে করেন যে আমার গ্যাস্ট্রিক রোগ আছে বা গলবক জ্বালাপোড়া আছে, আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাই তাহলে হয়তো উপকার হবে, এটা মোটেই কিন্তু সত্য নয়। এটা করে কোনো লাভও হবে না। এটা বরং কোল্ড ড্রিঙ্কস তো এখন পপুলারলি সবাই কিছুটা খেতে নিষেধ করে, বিকজ কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমাদের জানার মতো যেটা আছে, যেন সুগার আছে অনেক বেশি, তারপরে আরো কত কিছু আছে সবাই তো আমরা জানিও না। সুতরাং এই কেমিক্যালগুলো যেহেতু আমরা পুরোপুরি জানি না, সুতরাং এগুলো খেয়ে উপকার হবে এরকম একটা চিন্তা মাথায় নিয়ে বোধ না খাওয়াই ভালো। এবং পার্টিকুলারলি আপনার গলবক জ্বালাপোড়া বা পেপটিক আলসার রোগে এই কোল্ড ড্রিঙ্কসের কোনো ভূমিকা নাই। এই পার্টিকুলারলি এই রোগের চিকিৎসাতে কোনো ভূমিকা নাই, এবং এইগুলো খেয়ে পেপটিক আলসার রোগ বা রিফ্লাক্স ডিজিজে কোনো উপকার হওয়ার সম্ভাবনা নাই। বরং ভুরিভোজ করার পরে যদি আপনি আরো এগুলো খান, তার মানে আপনি তো স্টমাককে আরো বেশি লোড করলেন, আরো বেশি ভুঁড়ি বোঝা আরো বেশি হয়ে গেল। বাজারে আরো কিছু ওষুধ পাওয়া যায় যেটা হচ্ছে তারা এরকম বলে থাকে যে খুব দ্রুত সময়ের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা যদি হয়ে থাকে সে সমাধান হয়ে যাবে, র্যাপিডলি রিলিফ যেটাকে আমরা বলি। সেই ওষুধগুলোর নাম নিচ্ছি না, তবে হচ্ছে জানতে চাচ্ছি এই ওষুধগুলোর কার্যকারিতাটা। ঠিক আছে, বাজারে তো অনেক ট্রেডিশনাল ওষুধপত্র পাওয়া যায়, এগুলো অনেকে খেয়েও থাকে, কিন্তু এগুলো কিন্তু বৈজ্ঞানিক না। বৈজ্ঞানিকভাবে যেগুলো সত্য প্রুভেন, এগুলো হলো ফার্মা যে মার্কেটে যেগুলো আছে, ধরেন অ্যান্টাসিড, এই যে একটু আগে আমরা যেমন পিপিআই, তারপরে H2 ব্লকার, এগুলো হলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং বৈজ্ঞানিকভাবে সত্য, এবং এগুলো এস্টাবলিশড, এগুলোই খাওয়া উচিত। অন্য আর যেগুলো বাজারে পাওয়া যায়
অনেকে রিলিফ হবে মনে করে খায়, এগুলো আছে অনেক অনেক ট্যাবলেট পাওয়া যায়, পাউডার পাওয়া যায়, এগুলো আমরা মনে করি যে এগুলো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই এবং এগুলো খেয়ে উপকার হওয়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ এটা হচ্ছে কি তাৎক্ষণিক কিছু সিম্পটমস কমাতে পারে, বাট হচ্ছে যে লং টার্ম ইফেক্ট যেটাকে বলি সেটা হয়তো হবে না। সেটাও ধরেন সিম্পটম কমায়, আমি মনে করি ব্যক্তিগত মনে করি যে এগুলো কিছুটা সাইকোলজিক্যাল। আচ্ছা, প্লেসিবো ইফেক্ট। প্লেসিবো তো হলো যে একটা ওষুধ আপনি খাইলেন, মনে করে যে এটা খাইলে আমার পেটটা ব্যথা কমে যাবে, সেটা যদি এই পেট ব্যথার ওষুধ নাও দেয় তাহলে কিন্তু আমরা সিম্পটমটা রিলিফ হয়ে যাবে। এটার নাম হলো প্লেসিবো ইফেক্ট। আচ্ছা, ওগুলো সব প্লেসিবো ইফেক্ট। ওইটা বাজার থেকে আমি কিনে খাইলাম, মনে করলাম যেটা খাইলে আমার পেটের ডিস্টেনশনটা হচ্ছে অস্বস্তি লাগতেছে, এটা খেলে কমে যাবে, সেই কারণে কিন্তু অনেক সময় কমে যেতে পারে, ফিলিংসটা একটু বেটার হতে পারে। আচ্ছা, সাইকোলজিক্যালি যদি চিন্তা করি কমে যাবে, এটা খেলে সেই অনুযায়ী হচ্ছে প্লেসিবো ইফেক্ট বলা হয়। আচ্ছা স্যার, এবার একটু আপনি বলছিলেন লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে। লাইফস্টাইল মডিফিকেশন থেকে আরেকটা কথা মাথায় আসে, এখন তো কর্মব্যস্ত মানুষের সংখ্যাটা অনেক বেশি। যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু সকালবেলা নাস্তাটা হোক বা 3 বেলার যে খাবারটা রয়েছে নিয়মিত করতে পারেন না, বা বলতে পারি স্বাস্থ্যসম্মত খাবারটাও অনেকে খেতে পারেন না, বাইরে থেকে খেয়ে থাকেন। এইসব কারণে আসলে কি কি অসুবিধা হয় তাদের? না, প্রথম হলো যে আপনার অবশ্যই আমরা যাই খাই না কেন সেই খাবারটা স্বাস্থ্যসম্মত হওয়া উচিত, 1 নম্বর। 2 নম্বর হলো সুষম খাদ্য হওয়া উচিত। 3 নম্বর হলো যে পরিমিতভাবে খাওয়া উচিত, এবং এটা খাওয়ার একটা ডিসিপ্লিন থাকা উচিত যে আমার যেই টাইমে যেই খাবারটা খাওয়ার দরকার সেটা খাওয়া উচিত। এখন ধরেন আমরা ব্রেকফাস্ট খেয়ে অভ্যস্ত, কেউ যদি ব্রেকফাস্ট স্কিপ করে না খায়, সে যদি ধরেন কোনো কারণে এটা মিস করলো, সেটা কিন্তু আমরা মনে করি যে তার হঠাৎ একদিন মিস করলো সেটাও তো কোনো বিষয় না, কিন্তু এটা যদি রেগুলারলি এরকম হয় যে আমি ব্রেকফাস্ট করবো না, আমি লাঞ্চ করবো না, একবারে ডিনার খাবো, মাঝখানে আর কোনো কিছু খাবো না, সেটা বোধহয় জাস্টিফাইড না। সুতরাং খাবারের ডিসিপ্লিন আছে, খাবারের নিয়ম আছে, সেই নিয়মেই চলা উচিত, এবং আপনার সুস্বাস্থ্য মেনটেন করার জন্য সেই নিয়ম অনুযায়ী খাওয়া উচিত। আমি যেটা বললাম, আমি আবারও বলি যে আপনাকে টাইমলি খাওয়া উচিত এবং পরিমিত পরিমাণ খাওয়া উচিত, সুষম খাবার খাওয়া উচিত এবং স্বাস্থ্যসম্মত খাওয়া উচিত, তাতে সব দিকে ভালো থাকে। আরেকটা প্রশ্ন আছে, রাতের ঘুমের সাথে গ্যাস্ট্রিকের সমস্যার বৃদ্ধির কোনো সম্পর্ক আছে কিনা? এটা আমরা একটু আগে যেটা বলছিলাম, একটা হলো যে ভরা পেটে কোনোভাবে শোয়া যাবে না, শুইতে হবে খাবারের 3 ঘন্টা পরে, এবং খাবারটা খেতে হবে স্টমাকের 1/3 যেন মিনিমাম ফাঁকা থাকে, সেটা করা উচিত। এবং রাত্রিবেলা অনেক সময় নকটার্নাল অ্যাসিড সিক্রেশনের কারণে রাত্রিবেলা অনেক সময় অ্যাসিড সিক্রেশন বেশি হয়, বা ধরেন আমাদের পেটে খাবার থাকে না, সেই কারণে কিন্তু অনেকে রাত্রিবেলা এই গ্যাস্ট্রিকের সিমটমগুলো হয়। যেমন ধরেন ডিউডেনাল আলসার ডিজিজ, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, খুব পপুলার সিমটম হলো নকটার্নাল পেইন। যাদের ডিউডেনামে আলসার থাকে, কমন আলসার যেটা হয় ডিউডেনাল আলসার, এই সব রোগীরা কিন্তু রাত্রে 1টা, 2টা, 3টার দিকে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ওদের উপরে পেটে জ্বালা পড়া হয়, ব্যথা হয়, উঠে বসে থাকে, পানি খায়, বা ঘরে যদি অ্যান্টাসিড থাকে বা গ্যাস্ট্রিকের অন্য যে ওষুধগুলোর নাম আমরা বললাম এগুলো থাকে, এগুলো খাওয়ার পরে কিন্তু তার সিমটমটা রিলিফ হয়ে যায়। সুতরাং রাত্রিবেলা সিমটম হওয়া কিন্তু, লেট নাইট সিমটম হওয়া কিন্তু একটা গ্যাস্ট্রিক রোগের একটা অন্যতম লক্ষণ। এবং রিফ্লাক্সের একটা আছে যে নকটার্নাল রিফ্লাক্স, এই রিফ্লাক্স ডিজিজের রোগীদের কিছু রোগীদের আছে, ওদের রাত্রিবেলা শোয়ার পরে হঠাৎ করে কিন্তু ঘুম ভেঙে যায়, এই গলা বুক জ্বালা পড়া হয়, বা চোকিং সেন্সেশন হয়, যে শ্বাস বন্ধ হয়ে দম আটকে যাচ্ছে, এরকম কিন্তু হয়। তখন রোগীরা উঠে বসে থাকে, পানি খায় বা অন্যান্য ওষুধপত্র খায়, এইগুলো খেয়ে কিন্তু সিমটমটা রিলিফ হয়ে যায়। সুতরাং রাত্রিবেলা সিমটমটা হওয়া কিন্তু রিফ্লাক্স ডিজিজের একটা অন্যতম লক্ষণ, এবং বাকি আলসার ডিজিজের একটা অন্যতম লক্ষণ। সুতরাং এই ব্যাপারগুলো আমাদের মাথায় থাকলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা বললেন, যে রাতের খাবারটা অবশ্যই ঘুমাতে যাওয়ার কিছু প্রায় 2-3 ঘন্টা আগে খাওয়ার নিয়ম রয়েছে, অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে খেয়ে ফেলতে হবে, তারপরে হচ্ছে ঘুমাতে যেতে হবে। এবং সাথে সাথে ঘুমালে যে প্রবলেমগুলো বললেন সেই প্রবলেমগুলো আসলে আরো বৃদ্ধি পেতে পারে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার, খুবই মূল্যবান বিষয় আলোচনা করলেন এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। দর্শক, এই ছিল ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই অ্যারিস্টো ফার্মা লিমিটেডের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।